আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। জুলাই আন্দোলনের মোটামুটি বলা যায় 1 বছর পূর্তি হচ্ছে, কিন্তু জুলাই আন্দোলনের সেই স্পিড আমরা কতটা ধরে রাখতে পেরেছি, অথবা যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল তারা কতটুকু ধরে রাখতে পেরেছেন, এবং জুলাই আন্দোলনের কৃতিত্ব যদি থেকে থাকে নিশ্চয়ই তা ছিনতাই হয়ে গেছে একটি বিশেষ গোষ্ঠীর হাতে। আমরা আমাদের সঙ্গে এমন একজনকে যুক্ত করেছি, আপনারা অনেকেই হতে চিনেন। দেখা যাচ্ছে তিনিও সেই কৃতিত্বের দাবিদার থেকে অনেকখানি ছিটকে পড়ে গেছেন। নতুন একটি রাজনৈতিক দলের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। সম্রাট, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি জুলাই আন্দোলনের সামনের কাতারে ছিলেন। সরাসরি যদি প্রশ্ন করি যে আসলে সেই আন্দোলনের কৃতিত্বটা ছাত্র জনতার হাতে আছে, নাকি যেটা বলছিলাম বিশেষ একটি গোষ্ঠীর ছিনতাই করে নিয়ে গেছে? জি, ধন্যবাদ জানাচ্ছি পান্না ভাই আপনাকে এবং আপনার জনপ্রিয় অনুষ্ঠান মানচিত্রকে। আমি এর আগেও 2-3 বার আপনার এখানে যুক্ত হয়েছি। যুক্ত হয়ে জাতির উদ্দেশ্যে বিশেষ কিছু কথা বলেছি, যেগুলো আমি অন্য কোনো চ্যানেলে বলি না। আসলে দেখুন, আপনি যে কথাটা বলেছেন যে জুলাই আন্দোলনের এই স্পিডটাকে ধারণ করে কিনা বর্তমান ছাত্র জনতা, এবং এই আন্দোলনটা চিন্তায় হয়ে গেছে কিনা, তা আমি আপনাকে বলবো যে শতভাগ এই আন্দোলনটা, ধরেন আপনি যদি একদম তর্কের খাতিরে না, যদি একদম টু দা পয়েন্টে বলি, তাহলে আমি এই আন্দোলনটা 90% চিন্তায় হয়ে গেছে, বাকি 10% এখনো বেঁচে আছে আমাদের মধ্যে। কিন্তু সেই 10% কেও বিশেষ একটা গোষ্ঠী কুক্ষিগত করার চেষ্টা করছে বারবার, শুধু একবার না। এবং আর ধরেন আমাদের মধ্যে যারা ছিল, তারা স্টুডেন্টরা, যারা ধরেন হলে খেতে 20 টাকা বা 50 টাকা হলে খেতে অভ্যস্ত ছিল, 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে যেতে অভ্যস্ত ছিল, কিন্তু তাদেরকে ট্যাপে পেলিয়ে তাদেরকে ভোগ বিলাসিতার মধ্যে নিয়ে গিয়ে এই বিপ্লবটাকে চিন্তাই করেছে বিশেষ একটা গোষ্ঠী। কিন্তু আমরা বরাবরের মতোই সতর্ক ছিলাম এবং আমরা বারবার বলেছি যে আমাদের বিপ্লবটা নেগেটিভ অর্থে যাচ্ছে। আপনারা যেটাকে পজিটিভ অর্থে বলছেন, যে সমন্বয়কদের দেখলে আপনার সচিবরা দাঁড়িয়ে যায়, সমন্বয়কদেরকে দেখলে আপনার এসপিডিসি দাঁড়িয়ে যায়, এটা নেগেটিভ অর্থে হচ্ছে। কারণ এটা নেগেটিভ অর্থে হচ্ছে আমরা তখন বলেছি, কিন্তু আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে এটা নেগেটিভ অর্থেই হয়েছে। তো সেই জন্য আমি বলবো যে এই আন্দোলনটা, ধরেন আপনি যদি এই আন্দোলনের সাথে যদি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ যদি আপনি ধরেন মুক্তিযুদ্ধ, তো অবশ্যই 1971 সালে যদি তুলনা হয় তাহলে 24-এর তুলনা হবে, আর 24-এর যদি তুলনা হয় 71 সালের মুক্তিযুদ্ধের সাথে তুলনা হবে। তা আমরা দেখছি যে এই মুক্তিযুদ্ধটা যেভাবে সর্বস্তরের মানুষ। আমি একটা প্রশ্ন করি, এই আন্দোলন নিঃসন্দেহে অনেক বড় আন্দোলন, দক্ষিণ এশিয়ার মধ্যে সাম্প্রতিক সময় এই ধরনের আন্দোলন দেখা হয়নি, কিন্তু কোন অবস্থাতেই কি আমরা 71-এর সঙ্গে তুলনা করতে পারি? 71 ছিল একটা স্বাধীন রাষ্ট্র, একটা স্বাধীন ভূখণ্ড, নিজেদের মতো পাওয়ার একটা আন্দোলন। 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, 2 লাখ মা বোন ধর্ষিতা হয়েছেন। সেখানে আমরা এই 71-এর সঙ্গে কি 24-কে কোনোভাবে তুলনা করতে পারি? আমরা তো পাশাপাশি আনছি না, আমরা বললাম যে আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধকে দেখি না, কিন্তু আমরা 24-কে ঘটিয়েছি, সেটাই আমাদের কাছে মুক্তিযুদ্ধ। কিন্তু বাংলাদেশের যে জন্ম, যে স্বাধীনতা, সে 71-কে তো আমরা ধারণ করেই আমাদের রাজনীতি করছি। এই 24-টা কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশের একটা 71-এরই একটা অংশ। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন 2024-এ, সেই বৈষম্য কি আরো প্রকট হয়েছে? যে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেই কোটা কি আরো শক্তভাবে জেঁকে বসছে, নাকি আপনাদের যে চেতনা সেই চেতনা সমুন্নত আছে বা সেই অনুযায়ী কাজ চলছে? না, আমরা খুবই ব্যথিত হয়েছি। আমরা বারবার দেখেছি যে জুলাই আন্দোলনে যারা ছিল, জুলাই আন্দোলনের যোদ্ধা আহত নিহতদের প্রতি বারবার রাষ্ট্র এবং বিভিন্ন অর্গান, রাষ্ট্রের বিভিন্ন অর্গান সিম্পিটি দেখিয়েছে। কিন্তু ভাই, এটা তো সিম্পিটি দেখার কিছু নাই। যেখানে আমি বুলেটের সামনে দাঁড়িয়েছি, আমার জীবন থাকবে কি থাকবে না সেই প্রশ্ন আমি নিঃস্বার্থ ভাবে দাঁড়িয়েছি। আমি তো একটা চাকরি পাওয়ার জন্য তো আমি জুলাই অভ্যুত্থানে ছিলাম না। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করা হয়েছিল, তাদেরকে বাতা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে পরবর্তীতে এই এই প্রজন্ম অবজ্ঞা করেছে। তা আগামী 50 বছর পরেও তো এই জুলাই অভ্যুত্থানের এখন বলছে যে তাদেরকে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দেবে। আমি বলবো যে এগুলো একেবারেই ঠিক না। কোন জুলাই অভ্যুত্থানের জন্য কোনো কোটা রাখা হবে না কোনো সরকারি চাকরিতে। জুলাই আন্দোলনে যে একতা সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, সেই একতায় কেন ফাটল ধরলো? সে একতায় ফাটল ধরেছে। আপনি দেখেন কয়দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেউ কুক্ষিগত করবে না। আক্তার এবং নাহিদরা তাদের রাজনৈতিক দল করেছে এনসিপি, আমরা করেছি জন অধিকার পার্টি, এরকম আরো জুলাই মঞ্চ অনেকগুলো দল হয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, মুক্তিযুদ্ধের মতো, আমরা যে প্ল্যাটফর্মে সকল দল একসাথ হয়ে অভ্যুত্থানটা ঘটিয়েছি, আমরা দেখি সেই প্ল্যাটফর্মটাকে কুক্ষিগত করেছে। সেটার নতুন কমিটি হয়েছে, সেখানে আপনি দেখবেন উমামা পাতেমা নামে যে মুখপাত্র ছিল সে কিন্তু পদত্যাগ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় একটা অংশ এনসিপির সাথে কেন যায় না, আপনি এই প্রশ্নটা যদি করেন, বা আমাদের সাথে কেন আসে না, আপনি দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে তারা সর্বপ্রথম হচ্ছে যে কোটা বৈষম্য করেছে, সেখানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটাকে সামনে নিয়ে আসছে। সেখানে আমরা দেখেছি যে আন্দোলনের মূল স্টেক হোল্ডার ছিল এখানে 3টা,
মানে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের কলেজগুলো, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। তা আপনি তিন ক্যাটাগরিতে যদি আন্দোলনকে নিয়ে আসেন, তাহলে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সাধারণ ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হল বন্ধ করার পরে কিন্তু তারা চলে গিয়েছে। আপনি ঢাকার এমন কোন স্পোর্ট দেখাতে পারবেন না যে স্পোর্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখলে ছিল। আমি একটু কারণটা জানতে চাই, কেন তারা এগুলো করলো? মানে এখানে কি এই কারণটা হচ্ছে তারা তারা একটা সিন্ডিকেট করে ফেলছে, যে এই সিন্ডিকেটের সাথে যে মিলবে, যে তাদের কথা শুনে জিহুজুর জিহুজুর করবে, তারাই শুধুমাত্র থাকবে। সত্যিকার অর্থে তাদের সাথে যারা বিরোধ করবে, যারা বিপ্লবী, তাদের কথার সাথে দ্বিমত হবে, তাদেরকে তারা আস্তে আস্তে করে চাইট করে দিয়েছে, তাদেরকে কর্নার করে দিয়েছে। সত্যিকার অর্থে বিপ্লবীদেরকে আপনি দেখুন, অনেকবার কিন্তু তাদের অফিসে মারামারি হয়েছে, অনেকবার তাদের অফিসে ধস্তাধস্তি, তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে গেছে, সেখানে মানুষ, সেখানে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা করেছে। এই জায়গাগুলো সৃষ্টি কারা করেছে? আপনি সেখানে যদি দেখেন, তিনজন উপদেষ্টা হয়েছে, তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেওয়া যেত না? অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যেত না? এনসিপির প্রধান যে দায়িত্ব আপনি যদি ধরেন, তাদের প্রধান 4-5 জন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা কেন হবে? তারপরে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে, মূল নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যে কমিটি করছে, সেটাও তারা অর্থাৎ তারা ওই রসুনের মানে ছোট ছোট ইয়ের মতো, মানে মাথাটা হচ্ছে এক, কিন্তু তারা বিভিন্ন ভাবে ডিভাইডেশন বুঝে, তাদেরই লোক দিয়ে তারা বিভিন্ন ভাবে লাস্ট সর্বশেষ তারা জাতির সাথে যে প্রহসন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাকে জোরপূর্বক দখল করে। এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদ্দারি করেছে, সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে, আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিফের শক্তিতে। এই আসিফ আহমদই তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, যে তারা তো সরকারের বড় একটা অংশ এখন, সুতরাং তারা তো সরকারি দল, তাদের বিরুদ্ধে ওইভাবে সাধারণ শিক্ষার্থীরা কেউ কিছু বলছে না। এটা আমি মনে করি একটা সময় তারা ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। আপনি দেখবেন এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু এনসিপি বৈষম্য করছে। জুলাই আগস্ট বললেই এনসিপির নাম সামনে চলে আসবে। কেন রে ভাই? একটা দলের নাম কেন সামনে আসতে হবে? একটা ব্যক্তির নাম কেন আসতে হবে? এই সত্যিকার অর্থে মাহফুজকে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সর্বজন স্বীকৃত, তিনি যা করেছে, তিনি আমি মনে করবো এটা ভুল করেছে, অথবা তাকে ভুল বোঝানো হয়েছে। যে মাহফুজ আলমকে যে মাস্টার মাইন্ড বলে তিনি যে ভুল করেছে, তখন থেকেই কিন্তু আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটা চলে আসছে। আমি যে সরাসরি প্রশ্ন করি সম্রাট, এই 1 বছরে কতটুকু আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছেন, বা পরিবর্তিত বাংলাদেশ আসলেই আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হাঁটছে কিনা? সত্যিকার অর্থে ধরেন এই 1 বছর হয়ে গেল, 1 বছরে বাংলাদেশের মানুষ কি পেল এই সরকার থেকে? আমরা দেখি যে 3 মাসের সরকার, 111 সরকারের সময় আপনি তো দেখেছেন যে মানুষ কিভাবে 2 বছর পার করেছিল। সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল রাষ্ট্রের প্রতিটা অর্গানের মধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের রাষ্ট্রের প্রতিটা অর্গানের প্রতি নিয়ন্ত্রণ নেই। এটাই হচ্ছে একটা দুর্বল সরকারের ধরেন আপনার পরিচয় বহন করে। সচিবালয় নিয়ন্ত্রণ নেই, পুলিশের মধ্যে নিয়ন্ত্রণ নেই, র্যাবের মধ্যে নিয়ন্ত্রণ নেই, রাষ্ট্রের কোথায় নিয়ন্ত্রণ আছে এই সরকারের? কোথাও নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ উপদেষ্টারাই ওয়াকিবহাল না তার মন্ত্রণালয়ে কি হচ্ছে। তা আমি তো আপনাকে একদম এক চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বল ক্যাবিনেট হচ্ছে এই ক্যাবিনেট, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেট। অর্থাৎ প্রধান উপদেষ্টা না, আমি ক্যাবিনেটের কথা বললাম, সবচেয়ে দুর্বল ক্যাবিনেট। তাহলে কি করা উচিত আপনার মতে? এখন ধরেন আমি মনে করবো যে সত্যিকার অর্থে আমাদের প্রধান উপদেষ্টা প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে এই মুহূর্তে যদি বাংলাদেশের জন্য তিনি ভালো কিছু চান, যদি তিনি আগামী দিনে যদি বিতর্কিত না হতে চান, তাহলে তার নির্বাচনের পথে হাঁটা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই, একেবারেই না। এটা যদি ধরেন চলমান থাকে, তাহলে এই সরকার বিতর্কিত হবে, আপনি একেবারে নিশ্চিত থাকেন, এবং নির্বাচনের জন্য হয়তো বাংলাদেশে আবার একটা আন্দোলন হবে। আমি এটা আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। পরপর 3টা জাতীয় নির্বাচন বিনা ভোটে হয়েছে। বাংলাদেশের এই তরুণ প্রজন্ম এখন তাদের ভোট দিতে চায়। আরেকটা বিষয়, নির্বাচনকে দূরে সরানোর জন্য 2টা ক্রাইটেরিয়াকে সামনে নিয়ে আসা হয়েছিল। মানে এই সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য, নির্বাচন থেকে জনগণকে ফিরিয়ে নেওয়ার জন্য, তার মধ্যে প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে পিআর পদ্ধতিতে ভোট, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আলোচনা করবো। আমি জানতে চাই যে আন্দোলনের কথা বলছিলেন, আন্দোলন আসলে কারা কারা করবে? মানুষ কি বারবার রাজপথে নামবে? অবশ্যই নামবে। আপনি কি বলেন? সাধারণ মানুষ এখন ধরেন কিছু বলতেছে না, আরেকটু সময় দেখতেছে। আপনি দেখবেন বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়, মানে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার মানুষের ব্লাডের মধ্যে হচ্ছে তারা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন করে না, মানে সহ্য করে না। এটা হচ্ছে তাদের একটা পজিটিভ অর্থে বলতে পারেন, নেগেটিভ অর্থে বলতে পারেন, বাট এটা হচ্ছে এই রিজনের মানুষের হিউম্যান নেচার, যে অনির্বাচিত তারা বেশি দিন দেখবেন। আপনি হোসেন মাহমুদ এরশাদের কথা বলেন, আপনি খুনি হাসিনার কথা বলেন, তিনি তো জোর করে রাষ্ট্র কাঠামোকে দখল করেছে গণতন্ত্রের মোড়কে এসে, তিনি নির্বাচন দেখিয়েছে, তিনাকেও কিন্তু ক্ষমতায় অবৈধভাবে থাকতে হয়েছে, তারপরেও কিন্তু নির্বাচন দেখাতে হয়েছে। আমরা আমরা শেখ হাসিনাকে খুনি বলছি বারবার, তাকে এইভাবে অ্যাড্রেস করছি, কিন্তু গত 1 বছরে যে মপতন্ত্র কায়েম হয়েছে, যা কিছু চলছে,
আমরা কি কোনোভাবে আলাদা করতে পারছি? গত 15.5 বছরে আওয়ামী লীগের যে শাসন, তার থেকে কি আলাদা কিছু করতে পারছি? জিনিসপত্রের দাম, বা ব্যবসা বাণিজ্য অবস্থা, দুর্নীতি, ঘুষ, মানুষের জীবনের নিরাপত্তা, কোনো কিছুতে কি আমরা আম, আলাদা করতে পারছি না, কেন বেড়েছে এগুলা? না, তুলনামূলক অর্থে দেখুন পান্না ভাই, যদি আপনি তর্কের খাতিরে বলেন, এই তৎকালীন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের, তিনি কিন্তু 18 নির্বাচনের আগে, 24-এর আগে বারবার মুখরোচক বিভিন্ন, যখন আপনার বাইরের কূটনীতিকরা আসছে তাদের কাছে কিন্তু বারবার না, বলেছে ওবায়দুল যে কাদের আমরা আলাদা, আমি আমি ওবায়দুল একটা কাদের 1 মিনিট শেষ করি, জি। যে আমরা কার কাছে ক্ষমতা হস্তান্তর করব? ক্ষমতা যদি হস্তান্তর করে বা আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায়, আমাদের 1 থেকে 1.5 লক্ষ 10 লক্ষ নেতা কর্মী লাশ রাস্তায় পাওয়া যাবে। কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, আপনি একজন, আমি জানি, দক্ষ সাংবাদিক, আপনি খোঁজ খবর নেন এই 5ই আগস্টের পরে আওয়ামী লীগের সত্যিকার অর্থে যারা পালিয়ে গিয়েছে, জেলবন্দি হয়েছে, তাদেরকে না, সত্যিকার অর্থে কয়জনের লাশ রাস্তায় পাওয়া গেছে? তো এত বড় না, একটা আমি অভ্যুত্থানের আমি পরে আমি সেটা এটা বলছি না, কিন্তু সার্বিক অর্থে তো খুন, রাহাজানি, সন্ত্রাস এগুলো চলছে, দখলবাজি, চাঁদাবাজি চলছে। এটা কি কেউ অস্বীকার করতে পারবে? যদি না, চলেই এটা কিন্তু থাকে, অস্বীকার করতে পারবে না। এখন আপনি যদি এক তাহলে কথা বলেন, আলাদা এর কি নেবে? দায়টা কে নিবে? এই যে বাংলাদেশে যে এখন একটা অরাজক পরিস্থিতি চলছে, এর দায়টা কে নিবে? এর দায়টা নিতে হবে এই সরকারকে। অর্থাৎ এখন কিন্তু জামাতও ক্ষমতায় নেই, বিএনপিও নেই, জন অধিকার পার্টিও নেই, এনসিপিও নেই। এনসিপি কিন্তু এই সরকারকে ব্যবহার করছে, তারা বুঝতেছে না। উপদেষ্টারা কিন্তু এই সরকারের যখন পদত্যাগ হবে বা এই সরকার যখন নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তখন কিন্তু যারা এই সরকার থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, তারাও এই সরকারের বিরুদ্ধে কথা বলবে। এই এনসিপি কে আজকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে না, মাথায় করে রাখছে না এই উপদেষ্টারা, এই সরকার। এই এনসিপি এই সরকারের সর্বপ্রথম বিরোধিতা করবে, যে এই সরকার তো বিপ্লবী সরকার না, আমরা তো বলেছি জুলাই ঘোষণাপত্র দিতে, ওইটা দিতে, সরকার তো কিছুই দেয় না। খুবই সেন্সিটিভ একটা কোশ্চেন করি আপনার কাছে। আপনি দায়িত্বশীল মানুষ, রাজনৈতিক দলের প্রধান। আর প্রশ্নটা হচ্ছে যে, যেই শত শত পুলিশকে হত্যা করা হলো, যেই শত শত থানা লুট করা হলো, এই লুট করা অস্ত্রগুলো কোথায়, কাদের কাছে, আপনার কাছে কি মনে হয়? এবং এইগুলো উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশে কোন ধরনের স্থিতিশীলতা আসবে? এই অস্ত্রগুলো ধরেন, একটা হচ্ছে পতিত যারা এই পরাজিত শক্তি ছিল তাদের হাতে, আরেকটা হচ্ছে আমাদের বড় তারা রাজনৈতিক কেন, দলগুলো তারা কি ধরেন। তারা কি থানা লুট করেছিল? তারা কি পুলিশ হত্যা করেছিল? পতিত শক্তিরা, আপনি যাদেরকে মিন করছেন? না না, তারা তারা তো ধরেন অকারেন্স গুলো তারাই করেছিল। আপনি যদি দেখেন না, তারা পরাজিত তারা শক্তির কাজ তারা কি? তারা পুলিশ হত্যা করবে কেন? তারা থানা লুট করবে কেন? পুলিশ তারা কাদের তো পক্ষে কাজ ধরেন করছিল? পুলিশ পুলিশ হত্যা করেছে বা থানা থেকে অস্ত্রগুলো লুট করেছে, আমি সেটা বললাম না। আমি বললাম অকারেন্সের জায়গা থেকে জুলাই আগস্টের আন্দোলনের আমি সবচেয়ে বড় বলছি যে অকারেন্স এই কিন্তু। যে থানা থেকে অস্ত্র লুট করা হলো, সেই অস্ত্রগুলো কোথায়? অথবা পুলিশ হত্যা করে এই যে অস্ত্রগুলো ছিনিয়ে নেওয়া হলো, সেই অস্ত্রগুলো কোথায়? ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা তো অস্ত্র, মানে পুলিশ হত্যা করেনি। না, সেই অস্ত্রগুলো কোথায় এবং সেই অস্ত্রগুলো আছে, এবং সেটা ধরেন আপনার এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তার প্রধান দায়িত্ব কি ছিল? লুট হওয়া অস্ত্রগুলো, যে থানাগুলোতে আপনার হামলা কাছে কি হয়েছে, মনে হয়, সত্যিকার অর্থে কি মনে হয় এগুলো কাদের কাছে আছে? এটা এটা কাদের কাছে আসে আসলে এটা তো আমি আমি বলবো না। তবে আমি ধরেন একজন রাজনীতিবিদ হিসেবে আমি এটাই বলবো, যে এটা যাদের কাছে আছে তারা এখন ক্ষমতার কাছাকাছি আছে। শুধু আমি আপনাকে এটাই বলবো, এটা কাদের কাছে তা আমি আপনাকে সেটা বলবো না। অনেক ধন্যবাদ ইসমাইল সম্রাট আপনাকে। আপনার দলের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। দর্শক ভালো থাকুন, শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির ময়দানে বিএনপি হঠাৎ একা হয়ে পড়েছে, নিঃসঙ্গ। এবং বিএনপি রাজনীতির যে সরব উপস্থিতি, সেটি নীরব হয়ে গেছে। তাহলে নিঃসঙ্গ এবং নীরবতা। বিএনপি রাজনীতির যে গতি এবং প্রকৃতি ছিল, ধরন ছিল, পুরোটা এলোমেলো হয়ে গেছে। তাদের গতি একেবারে স্তমিত হয়ে গেছে, এবং সেই গতি আবার নতুন করে চালু করা, এটি সম্ভব হতেও পারে, নাও হতে পারে। আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে বারবার প্রভোগ করেছে, প্রভোগ করে কখনো রাজপথে নামিয়েছে, কখনো জেলে নিয়েছে, কখনো নির্বাচন এনেছে, এবং এভাবেই সেই 15টি বছর বিএনপি প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, এবং রাজপথে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সরকারি বাহিনী এবং রাষ্ট্রযন্ত্রের কাছে। বিএনপি রাজনৈতিক নেতাদের রাজনৈতিক বোধ এবং বুদ্ধি, তাদের অর্থনৈতিক ভিত্তি এবং শক্তি, এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এই পুরো জিনিসটি আওয়ামী লীগ জমানাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে রাতারাতি এটা সঠিক সিদ্ধান্ত নেবে, তারপর রুখে দাঁড়াবে, এবং স্ট্যাবল অবস্থায় সেনাপতির মতো জয় অথবা পরাজয়,
ওইরকম একটা কথার উপর সাস্টেইন থাকবে, এটি যে বিএনপি নেই তা আমরা গত 10 মাসে দেখতে পাচ্ছি। বিএনপি এখনো জনাব তারেক রহমান সাহেব যেটা বলেন ওটার সঙ্গেই সবাই একমত পোষণ করেন। ওখানে ভিন্ন মত, আলোচনা, সমালোচনা বা নেতা সবার কাছ থেকে পরামর্শ নিয়েছেন, তারপরে সিদ্ধান্ত দিয়েছেন, অথবা নেতার পরামর্শ সবাই কায়মনো বাক্যে মেনে নিয়েছে, নট লাইক দ্যাট। যেটি হয়েছে, হঠাৎ করে নেতা একটি সিদ্ধান্ত নেন, পরিকল্পনা দেন, প্রোগ্রাম দেন, আর অমনি বিএনপির যারা লোকজন তারা সেটা মান্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তো শেখ হাসিনার জামানাতে সেখানে জনাব তারেক রহমান সাহেব সুপ্রিম লিডার হিসেবে তাকে অনেক কিছু পারসিউ করে করতে হতো। অনেক লোক সরকারি এজেন্ট ছিল তার দলের মধ্যে, অনেক লোক ভারতের এজেন্ট ছিল, অনেক লোক তার প্রতি খুবই নিবেদিত প্রাণ ছিল। তো সবকিছু সমন্বয় করে তিনি যে কাজকর্ম করতেন, এখন এই ইউনূস সরকারে আমাদের তাকে সেটা করতে হয় না। তার যে একটা ভাইব তৈরি করে দেওয়া হয়েছে যে তিনি নেক্সট প্রাইম মিনিস্টার, তিনি ক্ষমতায় আসছেন, বিএনপি সরকার গঠন করছে, এবং এই জন্য বিএনপির যারা নেতাকর্মী আনকন্ডিশনালি তার সকল কথা, সকল বাক্য, সকল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে মেনে নিচ্ছে। এটা যতটা না বিপদ, তার সাথে বড় বিপদ হলো জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বলে দেশে কিছু লোক পরিচিতি লাভ করেছে, আর লন্ডনে কিছু লোক পরিচিতি লাভ করেছে। তাদের সঙ্গে আসলে তারেক রহমান সাহেবের কতটা সখ্যতা রয়েছে, কতটা লেনাদেনা রয়েছে, কতটা নির্ভরতা রয়েছে আমরা জানি না। কিন্তু সেই মানুষগুলো গত 10 মাসে, মানে যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন বলে পরিচিত, তারা তাদের মতো করে দলকে পরিচালনা করার চেষ্টা করছে এবং অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যাচ্ছে, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, যেটির সঙ্গে দলের হাইকমান্ড, এমনকি জনাব তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়া, তাদের সাথে যে একটা সংযোগ আছে এটা মনে হচ্ছে না, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা। তো এর ফলে কি হলো, এই দলটির মধ্যে যে একটা বন্ধন ছিল, মানে শেখ হাসিনার জুলুম, অত্যাচার, তাপ চাপে মানে ইষ্ট হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে কাঁঠালের কোয়া যেভাবে একটার সঙ্গে একটা লেগে থাকে, ওইভাবে নেতাকর্মীদের মধ্যে একটা বন্ড তৈরি হয়েছিল 15 বছরে। অভাব ছিল, অভিযোগ ছিল, জেল ছিল, জুলুম ছিল, হুলিয়া ছিল, কিন্তু সেই বন্ডটা নষ্ট হয়নি। কিন্তু এখন কি হলো, এখন সব কিছু মহাশূন্যে হারিয়ে গেছে। কাঁঠালও নেই, কাঁঠালের কোষ নেই, বিসিগুলো সব এলোমেলো ঘুরে বেড়াচ্ছে, একজন আরেকজনের সাথে কোনো বিসির সম্পর্ক নেই। যাই হোক, তো এখন এই যে বিএনপির কতগুলো সিদ্ধান্ত, অনেকগুলো সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে, অনেকগুলো কর্মকাণ্ড যেটা আপাত দৃষ্টিতে নেতা মনে করছেন যে এটা দলকে সে প্রমোট করছে, কিন্তু আলটিমেটলি তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যে জেলায় যাচ্ছে, বিভাগে যাচ্ছে, ওখানে গিয়ে পুরনো বিভক্তি আরো নতুন করে দানা বাঁধছে। তিনি যাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছেন, তার আপনজন, তার কাছের লোক, তার রাজনৈতিক যে সহযোগী হবেন যারা, জোট সঙ্গে হবেন যারা, যেমন ধরেন ভিপি নুরু, আন্দালিব রহমান পার্থ, এরপর আরও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছেন, তাদের সঙ্গে বিএনপির আপামর জনসাধারণের বা নেতাকর্মীদের যে ধরনের সম্পর্ক, শ্রদ্ধা প্রদর্শন, কোঅপারেশন দরকার, সেটা হয়নি। বরং উল্টো তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। ফলে কি হলো, এই তারেক রহমান সাহেবের যে বন্ধুত্বের যে বন্ধন, সেই বন্ধনটা ছিন্ন হয়ে গেছে গত কয়েক মাসে। এবং সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তি হয়েছে এই লন্ডনের যে বৈঠক, জনাব তারেক রহমান সাহেব ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এবং এই বৈঠকের ফলে রাজনীতির যে চিরাচরিত যে বন্ধন, হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গেছে। বিএনপি প্রথমে এক সপ্তাহ খুব খুশি, এবং যেহেতু তারেক রহমান সাহেব বৈঠক হয়েছেন, তিনি হেসেছেন, বিএনপির সব লোক হেসেছে। তিনি যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসা করেছেন, তার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। বিএনপির সব লোক অন্ধভাবে আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে, সমর্থন জানানোর চেষ্টা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পবিত্র জবান দিয়ে এবং জনাব তারেক রহমান সাহেব তার পবিত্র জবান দিয়ে 2025 সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে যে আশাবাদ ব্যক্ত করেছেন, সেটা একেবারে শতভাগ বাস্তবায়িত হবে, এবং সেভাবেই বিএনপি নেতাকর্মীরা স্বপ্ন দেখে তারা সেই সরকারের সঙ্গে কোঅপারেশন শুরু করেছে। ফলে এই বৈঠকের আগে, অর্থাৎ তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে যে বৈঠকটা হলো, সেই বৈঠকের আগে যে রাজনৈতিক আবহাওয়া ছিল, মাঠ ছিল উত্তপ্ত, এবং পুরো রাজনীতির
বলতে গেলে 99% বিএনপি নিয়ন্ত্রণে ছিল। জামাত যেটা 2024 সনের সেপ্টেম্বর মাসে জামাতের একটা রমরমা অবস্থা ছিল, এনসিপি তখনও হয়নি, কিন্তু সমন্বয়কদের যে একটা রমরমা অবস্থা ছিল সেটা কালের বিবর্তনে এসে ঘুরে ঘুরে এসে সেই এপ্রিল মে একেবারে শতভাগ বিএনপির দখলে চলে আসে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে, যেখানে জামাত, শিবির এবং ছাত্র সমন্বয়কদের একচেটিয়া দাপট ছিল 2024 সন পর্যন্ত। 2025 সনের জানুয়ারি ফেব্রুয়ারি এসে এটা ধীরে ধীরে বিএনপির কর্তৃত্ব চলে আসে। এখন পথ ঘাট মাঠ পুরোটাই তাদের দখলে, এবং সেই দখলের আমরা কিছু নমুনা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ জানিয়ে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর জন্য এরশাদ প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করলেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ঘেরাও করলেন, কার্যত তখন সরকার এতটা অসহায় হয়ে গেল। আমরা যেটা শুনেছি যে প্রেস সচিব জনাব শফিক তিনি মির্জা ফখরুল সাহেবকে টেলিফোন করে তারপর সেই এরশাকের যে ঘেরাও কর্মসূচি, যমুনা ঘেরাও কর্মসূচি, সেটাকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন এবং মির্জা ফখরুল সাহেব তাকে সরকারকে সেই ব্যাপারে সাহায্য করেন। অর্থাৎ এইরকম একটি অবস্থা ছিল যেখানে এনসিপি যে কাজগুলো করছে সেটা ইউনূসের গ্রিন সিগন্যালে করে, কিন্তু বিএনপি আসলে কারো গ্রিন সিগন্যালে নয়, তাদের যে কোনো জিনিস করার, আদায় করার একটা আবহাওয়া তৈরি হয়েছিল এই লন্ডন বৈঠকের ফলে পূর্বে। কিন্তু লন্ডন বৈঠকের পরে এই পুরো রাজনীতির যে উত্তাপটি, রাজনীতির যে শক্তিটি গত 10 মাসে বিএনপি ধীরে ধীরে অর্জন করে লন্ডন বৈঠকের আগ পর্যন্ত এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল যে এরশাদ আসলে ঢাকার মেয়র, শপথ পড়ালেও মেয়র, না পড়ালেও মেয়র, এরকম একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু যেই বৈঠকটি হলো, উনি বাংলাদেশে আসলেন, বিএনপির উত্তাপ কমতে 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 একেবারে শূন্যতে চলে আসলো। বিএনপি নেতারা খুবই খুশি, সরকার তাদের হয়ে গেছে, তারাই সরকারে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকারের কাজে লাগানো হবে, ভবিষ্যতে তাকে প্রেসিডেন্ট করা হবে, এই কথা বলে যখন তারা মুসকে মুসকে হাসছেন, বিধাতা হয়তো সবার অলক্ষ্যে অন্য হিসাব করছেন এবং তিনিও হাসছেন। এবং সেই যে বিএনপির হাসি, আজকের এই ভিডিওটি যখন করছি 29 তারিখ জুন মাসের, এই দিন রীতিমতো কান্নায় পরিণত হয়েছে। বিএনপি নেতাদের মুখে হাসি উধাও হয়ে গেছে, মন ভার, এবং তাদের মনে নানা রকম আশঙ্কা, নির্বাচন নিয়ে আশঙ্কা, নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, তাদের নেতার দেশে ফেরা নিয়ে আশঙ্কা, এবং তাদের যারা প্রতিপক্ষ তাদের বিজয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হওয়া, তারপর তাদের একেবারে এই মুহূর্তে ঘোরতর শত্রু জামাত, তাদের হঠাৎ করে রাজনীতিতে বিস্ফোরণমূলক উন্নয়ন, এটি দেখে তারা রীতিমতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। চরমোনাই পীর সাহেবকে সামনে রেখে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলটা, যাদের একটা বিরাট অংশ বিএনপির সঙ্গে ছিল, সাথে ছিল, তারা যেভাবে একই মঞ্চে উঠেছে এবং বিএনপি যে দাবিগুলো সরকারকে করে আসছে, অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে না, এটা বিএনপির কথা। আর ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা জানে যে এককভাবে কোনো একটা পার্টির সঙ্গে তারা নির্বাচন করে পারবে না। তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে তাদের যে ছড়িয়ে ছিটে ভোট রয়েছে, এখন যদি একটা সংসদ সদস্য প্রার্থীর জন্য স্ট্যান্ডার্ড 1 লক্ষ ভোট নির্ধারণ করা হয়, তো সারা বাংলাদেশে যদি 30 লাখ ভোট কেউ পায়, তাহলে সে 30টা সিট পেয়ে যায়, এবং চরমোনাই একেবারে নির্ঘাত 30 লাখ ভোট পাবে সারা বাংলাদেশে। জামাত সারা বাংলাদেশে 50 লাখ ভোট পাবে, 50টা সিট তার হয়ে যাবে। ভিপি নুরু তার নির্বাচনী এলাকায় সে এককভাবে বিএনপির ধানের শীষ নিয়ে দাঁড়ালে 50-50 হতে পারে, নাও হতে পারে, কিন্তু সে যদি প্রার্থী দেয় পটুয়াখালী জেলায় বিভিন্ন জায়গাতে, সব মিলিয়ে সে যদি দেখা গেল সারা বাংলাদেশে 3 লাখ ভোট সে পেল, তাহলে তার দলের 3 জন এমপি হয়ে গেল, সে নিজে, রাশেদ হয়ে গেল, আর এক ছেলে যে এনেছে ওই গণ অধিকার পরিষদ ভেঙে গেছিল রেজা কিবরিয়ার সঙ্গে, সেখান থেকে আসছে, এরকম 3 জন। মূলত নুরু 3টি পদের জন্য বিএনপির সঙ্গে বার্গেনিং করছিল, কিন্তু সেখানে 2টো রাশেদ আর তাকে কনফার্ম করা হয়েছে, আর একজনকে হয়নি এখনো। কিন্তু সে যদি ভিন্ন হয় তাহলে কম করে সে 3টি সিট পায়, এবং ভালো প্রার্থী পেলে, মানে নুরুর সাথে যদি আরও 2-4 জন ভালো প্রার্থী যোগে এবং জামাতের যোগাযোগ হয়, এই কয় মাস সে যদি নির্বিঘ্নে সারা বাংলাদেশে চালাতে পারে, তাহলে হয়তো দেখা গেল সে যদি সারা বাংলাদেশে 5 লাখ ভোট পেয়ে যায়, তাহলে তার 5 জন এমপি প্রার্থী তার দলের।
এমনকি পার্থ, আন্দালিব রহমান পার্থ, এ এখন বিএনপির সঙ্গে আছে। কিন্তু বিএনপির মনোনয়ন ছাড়া তো পার্থ সর্বোচ্চ যদি নিউট্রাল ইলেকশন হয় সে হয়তো ভোলার একটা আসন থেকে পাশ করে আসতে পারে 50-50। কিন্তু যদি সংখ্যানুপাতিক ইলেকশন হয়, পার্থর যে ব্যক্তিগত ইমেজ, সেই ব্যক্তিগত ইমেজে সে 30 লাখ ভোট পাবে সারা বাংলাদেশে। অর্থাৎ তার যে প্রার্থী ইয়াং, ঢাকার শহরে সে যাদেরকে টার্গেট করবে, তার যে এলিট গ্রুপগুলো আছে এবং সে টাকা খরচ করতে পারবে, সারা বাংলাদেশে নির্ঘাত সে 30 লাখ ভোট পাবে। এবং ভোলাতেও